লেখিকা প্রচেতা ঠাকুরের মননে লক্ষ্মী বসতি। বৌদি, তোমার অমন লক্ষ্মী ছেলের ওই ধিঙ্গি বউ কি সাজ গো মা, ফেসবুকে দেখেছি। কালো কালো জামা পরে মাথা ঝাঁকিয়ে চারটি ব্যাটা ছেলের সঙ্গে গান গেয়ে বেড়ায়। কমলিনীকে বরণ করতে গিয়ে বারবার খুড়তুতো ননদের বলা কথাগুলো মনে পড়ছিল রীতা দেবীর। মুখে একটা আলগা হাসি ঝুলিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছিলেন মেয়েটার গড়ন। এমনিতেই 5 ফিট 8 ইঞ্চ, সোহমের প্রায় মাথায়, বরং রোগা বলে লম্বাই লাগে দেখতে। তার ওপর পেন্সিল হিল তো আছেই। শাড়িতেও যেন বেশ বেমানান মেয়েটা। ঠিকমতো ক্যারি করতে তো একবারেই পারছে না বেনারসিটা। শাশুড়িমা সবসময় বলতেন, শাড়িতেই নারী, শাড়িতেই মেয়েদের রূপ খোলে। তবে কেমন বউ এলো ঘরে। মেঝেতে ফেলা কাপড়টা গোটানোর সময় বারবার চোখ চলে যাচ্ছিল দুধে আলতা পায়ের ছাপগুলোর দিকে। কি বড় বড় পা! স্বর্গীয় শাশুড়িমা যেন সামনে এসে মুখ বেঁকিয়ে বললেন, ওরে লক্ষ্মীমন্ত মেয়েদের পা হবে ছোট্ট ছোট্ট। এ কি বড় আর তেরা বেঁকা পা! কি নাদবো আনলি! চোখ ফেটে জলটা আরেকটু হলেই বোধহয় গাল বেয়ে ঝরে পড়ত। তবু নিজেকে সামলে নিলেন রীতা দেবী ছেলের মুখের দিকে তাকিয়ে। ওই দেখো, ঢুকতে না ঢুকতেই হ্যাঁ হ্যাঁ হিহি শুরু করেছে। ছি ছি, কি বলবে আত্মীয়রা? আচ্ছা, কেউ যদি জিজ্ঞেস করে যে বৌমা কি করে, কি বলবেন রীতা দেবী? ব্যান্ডে গান গায়? গোটা রায়ভিলা এমন বিচিত্র বউ সাতপুরুষেও দেখেছে কিনা সন্দেহ। হে ভগবান, এই দিন দেখাও কপালে ছিল। কোথা থেকে যে জোগাড় করলো সোহমেকে! না, ছেলেকে বেশি ডিটেলে জিজ্ঞেস করতে সংকোচ হয়েছিল বড্ড। মুখচোরা ছেলে যতটা বলেছে তাতে মনে হয় কোনো বন্ধুর মারফত আলাপ হয়েছে ওদের। মাসখানেক আগে প্রথমে ছেলের মুখে কমলিনী নামটা শুনেই মনটা ভরে গিয়েছিল রীতা দেবীর। ছবি দেখতে চাইলে ছেলে একগাল হেসে বলেছিল, কালই আসবে তোমার সঙ্গে দেখা করতে, সামনে দেখে নিও। বড্ড শান্তি পেয়েছিলেন রীতা দেবী। এনাক্ষী বলে মেয়েটার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর খুব চুপচাপ হয়ে গিয়েছিল সোহম। অফিস থেকে ফিরে একা একাই সময় কাটাতো। আড়াল থেকে কোনো দিন দেখেছেন ছেলেকে ভেঙে পড়তে। আজকালকার ছেলে মেয়ে বারবার কিছু জিজ্ঞেস করাও যায় না, তবু ছেলের বন্ধু হয়ে সময় দিতেন যতটা সম্ভব। কমলিনীর কথা শোনার পর সারা রাত উত্তেজনায় ঘুম আসেনি রীতা দেবীর। কেমন হবে মেয়েটা? এনাক্ষীর মতোই কাটা কাটা সুন্দরী নিশ্চয়ই। গোল গোল হাত পা, ছোট্ট খাট্টো টুকটুকে বউ, পিঠ অবধি চুল ছেড়ে সারা দিন নুপুর পায়ে ছমছম করে ঘুরবে। সোহমের সঙ্গে খুনসুটি করবে, শ্বশুরের পাশে বসে সারেগামাপা দেখবে, মা করে ডাকবে। ইস, একটা মেয়ের বড্ড শখ ছিল রীতা দেবীর। যদিও পরদিন সকালেই কমলিনী নিজে হাতেই জল ঢেলে দিয়েছিল সেই শখ পুকুরে। হাজার হোক হবু শ্বশুর বাড়ি বলে কথা, শাড়ি না হোক কমসে কম চুড়িদার পর, তা না একটা রয়্যাল ব্লু টি শার্ট, তার মধ্যে 4টি হিজিবিজি ইংরাজি কোটেশন, সঙ্গে কানে নাকে অক্সিডাইজের কি বেঢপ গয়না, মাথা ভর্তি লাল গোল্ডেন বার্গেন্ডি রঙের হাইলাইট করা চুল। আলাপ করার সঙ্গে সঙ্গে প্রণাম তো দূরে থাক, গলা জড়িয়ে ধরেছিল রীতা দেবীর। বাপরে বাপ, কি অনুভূতি, কি ভয়ানক বহিঃপ্রকাশ! দমটা যেন বন্ধ হয়ে আসছিল। ভাগ্যিস সোহমের বাবা বুঝতে পেরে চায়ের ফরমাইশ করেছিল, না হলে বোধহয় গলাটাই টিপে দিত মেয়েটা। একসঙ্গে বিয়ের কেনাকাটা করতে গিয়েও বেশ বুঝতে পেরেছেন ওর সঙ্গে মানিয়ে চলা মুখের কথা নয়। এক তো কলকল করে অনর্গল কথা বলে, সঙ্গে লাফালাফি হাসতে হাসতে গড়িয়ে পড়া আছেই। না, সোহমের পাশে মোটেই জুৎসই নয়। ছেলেবেলা থেকে বড্ড লক্ষ্মী সোহমটা। ওকে মানুষ করতে সেভাবে কোনো বেগই পেতে হয়নি রীতা দেবীকে। কোনোদিন মায়ের অবাধ্য হয়েছে বলেও তো মনে পড়ে না। জীবনে প্রথম মুখ ফুটে মায়ের কাছে চেয়েছিল কমলিনীকে বিয়ে করার পারমিশন। তাই তো হাজার অপছন্দ সত্ত্বেও না করতে পারেনি রীতা দেবী। হ্যাঁ রে দিদি, সে কোথায়? ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো সোহমের ছোট মাসি। কি কাজ আছে, বেরিয়েছে, ধীরে ধীরে বলেন রীতা দেবী। কি রে, বাড়ির নতুন বউ, প্রথম লক্ষ্মী পুজো, পুরো পুজোটাই তো প্রোগ্রাম করে কাটালো। যাই বল বাপু, সোহমের পাশে যেন বড্ড বেমানান। একটা কথা জিজ্ঞেস করি দিদি, সে এনাক্ষীর কি হলো রে? বেশ ছিল কিন্তু মেয়েটা। এহেন অদ্ভুত প্রশ্নে যেন কিছুটা ইতস্তত বোধ করলেন রীতা দেবী।
তবু আলপনাটা দিতে দিতেই বললেন, তা জানি না রে, ছেলের কাছে এসব নিয়ে কি আলোচনা করা যায়? সে তো ঠিকই, আসলে এই মেয়েটা ঠিক সংসারই নয়, কেমন যেন উড়নচণ্ডী গোছের। কথাটা শুনে একটু মন খারাপই হলো রীতা দেবীর। সত্যি মেয়েটা যেন কেমন। আসলে শ্বশুর বাড়িতে একটু পালিশ দিয়ে না চললে কি হয়? ওই গান গাওয়া ছাড়া আর কিচ্ছুই যেন শেখেনি মেয়েটা। কেমন যেন খোলা খাতার পৃষ্ঠাগুলোর মতো সবসময় উড়ে বেড়াচ্ছে। মেয়ে মানুষ অত সোজাসাপটা হলে চলে? একটু আদিক্ষেতা মাখানো ব্যবহার রাখতেই হয়, বিশেষ করে শ্বশুর বাড়িতে। মা, কিছু করতে হলে বলো, আজ তো ছুটিই নিয়েছি তোমার হেল্পের জন্য। নাড়ু গড়ে দেব, ফল টল কাটতে হলে বলো। ছেলে ডাকে সম্বিত ফিরল রীতা দেবীর। তুই কেন রে, এবারে নতুন বউ কোথায়? বেশ ঝাঁঝিয়ে জিজ্ঞেস করলো ছোট মাসি। ওর বিশেষ কাজ আছে গো মাসি। কি এমন কাজ রে যে সে এলো না? পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দেখে সামাল দিলেন রীতা দেবী নিজেই। আমতা আমতা করে বললেন, থাক না রে, ও কি বা করতো বল, ছেলে মানুষ মেয়ে। এই তোর দোষ দিদি। আরে একটু দায় দায়িত্ব না দিলে শিখবে কি করে? সব সময় তো ডানা মেলে উড়ছেনই দেখছি। তোর তো বলিহারি পছন্দ সোহম। কথাটা শুনে উত্তর না দিয়ে হনহন করে নিজের ঘরের দিকে এগোলো সোহম। সেই দিকে অবাক হয়ে তাকিয়ে রইল রীতা দেবী। যা মুখ চোরা ছেলে, উত্তর দেবে না, খালি মনে মনে গুমড়োবে। সাত পাঁচ ভেবে আলপনাটা কোনো রকমে দিয়ে রীতা দেবী গুটি গুটি পায়ে গেলেন ছেলের ঘরে। সোহম তখন বিছানার একধারে বসে মোবাইলে খুটখুট করছে। ওর কাঁধে হাত রাখতেই চমকে উঠল সোহম। অবাক হয়ে জিজ্ঞেস করলো, মা তুমি? জানিসই তো মাসি একটা ঠোঁট কাটা। আসলে নতুন বউ আজকের দিনে বাড়ি নেই, ওই জন্যই আর কি। ও তো তোমাকেও বলে গেছে মা, চলে আসবে সময় মতো। মাসি আর কি কি বলছিল শুনেছি আমি সবটাই। বাবু, কোনোদিন বলিনি মা, কিন্তু আজ তোমাকে বলতেই হবে আমায়। আত্মীয় স্বজন সবাই, এমনকি তুমিও হাবে ভাবে বারবার হাইলাইট করো কমলিনীর মাইনাস পয়েন্টগুলো। সবাই তো একরকম হয় না মা, ও একদম ওর নিজের মতো। গলাটা নরম করে রীতা দেবী বললেন, আমি কি কিছু বলেছি কখনো বাবু তোকে? মাসি যখন বলছিল, প্রোটেস্টও তো করনি তুমি। এনাক্ষীর সঙ্গে তুলনা মা, এটাও প্রাপ্য ছিল কমলিনীর। যাই হোক শোনো, বলি তবু, এনাক্ষী আর আমার ব্রেকআপের মূল কারণটা। থাক না বাবু, এতদিন পর এসব কথা। না মা, আজ তোমাকে শুনতেই হবে। এনাক্ষীর সমস্যা ছিলে তুমি। আমি? হ্যাঁ মা, বিকজ ইউ আর মাই স্টেপ মম। কথাটা বলেই চোখ দুটো বন্ধ করলো সোহম। বাবু, মা আমি সবটা জানি, অনেকদিন ধরেই জানি। ছোটবেলায় মনে আছে তো তোমার, কোনো এক বিকেলে কাঁদতে কাঁদতে বাড়ি ঢুকেছিলাম। আমাকে খেলার মাঠে সবাই বলেছিল তুমি নাকি আমার প্রক্সি মা। তুমি বুকে জড়িয়ে ধরে শান্ত করেছিলে আমায়। কি ভেবেছিলে তুমি জানতে দেবে না বলে কেউ কোনোদিন বলবে না আমায়? মা, আমাদের সো কল্ড কাছের লোকরাই হাবে ভাবে অনেক কথা বুঝিয়ে দিয়েছে আমায়। তাই বলিসনি তো আমাকে এসব? রীতা দেবীকে এক প্রকার থামিয়ে এক নাগারে বলে সোহম। কেন প্রশ্ন তুলবো মা? আমি তোমার ছেলে হিসেবে গর্ববোধ করি। আমি তো তাকে দেখিনি কোনোদিন। আমার কাছে মা বলতে তো তুমি। যাই হোক, এনাক্ষীও জানতো আমিই বলেছিলাম। কিন্তু একদিন হঠাৎ ওর মা আমাকে ডেকে জানালেন যে তিনি অনেক ভেবেছেন, কিন্তু আর যাই হোক সৎ শাশুড়ির সঙ্গে ঘর করতে পারবে না ওনার মেয়ে। যদি আমাকে থাকতে হয় তো অন্যভাবে ভাবতে হবে। পারিনি মা এভাবে তোমাদের ছেড়ে একই শহরে। গলা ধরে আসছিল সোহমের। খাটের এক কোণে বসে কান্নায় ভেঙে পড়লেন রীতা দেবী। এনাক্ষী দূরে চলে যাওয়া যে কতটা কষ্ট দিয়েছিল সোহমকে, মুখে না বললেও জানেন তিনি। সোহমকে বেশি কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যেত সযত্নে। মায়ের পাশে বসে আবার বলতে থাকে সোহম, ওই সময়ে খুব একা লাগতো জানো মা। মনে হতো তোমাকে জড়িয়ে ধরে কাঁদি, পারিনি, কারণ সবটা শুনলে তুমি কষ্ট পেতে। যে দিনের পর দিন একাকিত্বটাকে আগলে মিথ্যে হাসি ঝুলিয়ে ঘুরে বেড়াতাম তোমাদের সামনে। তখন হঠাৎই কোনো এক শনিবারের সন্ধেবেলা এক কলিগের বার্থডে পার্টিতে আলাপ হলো পাগলিটার সঙ্গে। চোখের কোণটা মুছে খিলখিলিয়ে হেসে উঠল সোহম। তারপর বলল, সেই কালো টি শার্ট আর বেঢপ গয়নাগুলো, সঙ্গে অমলির হাসি। এক নিমেষে বন্ধুত্ব হয়ে গেল বকবকানিটার সঙ্গে। ফোন হোয়াটসঅ্যাপের গণ্ডি পেরিয়ে একদিন হঠাৎ বলল, চল বিয়ে করে ফেলি। প্রথমে কিছুটা থতমত খেয়ে গিয়েছিলাম আমি। পরে বুঝলাম মা, ও খুব খাঁটি জানো। ওর মধ্যে কোনো খাদ নেই, তাইও অতটা সোজা সাপটা। আমার বদ্ধ জীবনটায় অনেকটা খোলা জানলার মতো। ছেলের মুখটা দুহাতে ধরে কাঁদতে থাকেন রীতা দেবী। কমলিনীকে কিছু বলিসনি তো? বলিস না বাবা, ও সব জানে মা, ফ্রম ডে ওয়ান।
তাই তো বলছি, দেখো কাছের মানুষরাও যখন তোমার মাতৃত্ব নিয়ে ফিস ফিস করে, ওই বাইরের মেয়েটা কোনোদিনও বুঝতেও দেয়নি যে ও জানে সবটা। এই জন্য নয় কিন্তু যে ও সংসারের ব্যাপারে ভাবে না। কেন বুঝতে দেয়নি জানো? কারণ ও আমাদের থেকে অনেক আলাদা, এসব অযৌক্তিক ব্যাপার নিয়ে মাথা ঘামায় না। ও আমাকে বাঁচতে শিখিয়েছে মা। রীতা দেবী জড়িয়ে ধরেন সোহমকে। মা ছেলের এতদিনের জমানো অভিমান অশ্রু হয়ে একটু একটু ঝরে পড়ে কাটিয়ে দেয় মনের সব মেঘ। আজ রীতা দেবীর বড্ড মনে পড়ছে বড়দির কথা। হসপিটালের বেডে শুয়ে শেষবারের মতো রীতার হাত দুটো ধরে বলেছিল সোহমকে দেখতে। তখন সোহম সবে মাস দুয়েক। পার্থ মানে সোহমের বাবাও দিশেহারা হঠাৎ ঘটে যাওয়া এমন দুর্ঘটনায়। ছোট্ট সোহমও যেন মাসির মধ্যে মাকে খুঁজে নিয়েছিল। পরে ওদের বাড়ি থেকে উদ্যোগী হয়ে পার্থর সঙ্গে বিয়ে দিয়েছিল রীতার। মাঝে মাঝে মনে হতো সবটা জানিয়ে দেয় সোহমকে, তবু একটা অজানা ভয় যেন আটকে দিত বারবার। যদি সোহম ভুল বোঝে, যদি দূরে সরে যায়। ওর এই ভাবনাতে সায় দিয়েছিল পার্থ। হয়তো সময়ের সঙ্গে নিজের আসল পরিচয় ভুলে গিয়েছিলেন রীতা দেবীও। তবু বোধহয় চারিপাশটা সৎ মাকে মা বলে মেনে নিতে পারে না কখনোই। যেমন 4 বছরের সম্পর্কের পর এনাক্ষী পারেনি। ভোগের খিচুড়ি আর ভাজাগুলো নামিয়ে ঘড়ির দিকে তাকিয়ে চোখ কপালে উঠল রীতা দেবীর। ইস, 6টা বাজতে গেল। পুরুত ঠাকুর এলেন বলে মেয়েটা এখনো ফিরল না। আত্মীয়রা সব এসে পড়বে যে। কি যে করে না মেয়েটা। সোহমকেই বরং বলা যাক একটা ফোন করে দেখতে। সবে দুপা এগিয়েছেন ওদের ঘরের দিকে, হঠাৎ মা মা চিৎকারে যেন নড়ে উঠল গোটা বাড়িটা। দরজা খুলে বাচ্চা মেয়ের মতো হাসতে হাসতে এগিয়ে আসছে কমলিনী, আর ওর ঠিক পিছনে দাঁড়িয়ে এ বাড়ির ঠিকে কাজের লোক মালতী। অবাক হয়ে জিজ্ঞেস করলেন রীতা দেবী, ওমা মালতী তুই? কমল, তুমি কোথায় ছিলে? আর বলো না মা, বৌমণি আমাদের সাক্ষাৎ লক্ষ্মী গো। কাল কথায় কথায় বলছিল মেয়েটা আমার খিচুড়ি আর পায়েস খেতে চেয়েছে। এদিকে পুজোর মাস একটু টানাটানি আছে। ব্যাস, আজ দুপুরে চাল ডাল দুধ সব নিয়ে হাজির বৌমণি। বস্তির বাচ্চাগুলো পেট ভরে খেয়েছে গো মা। ওমা, তা মেয়েকে আমাদের বাড়ি নিয়ে এলি না কেন? ও কি আর একা খাবে? বন্ধুদের নিয়ে মজা করে খাবে গো মা। কমলিনী খিলখিলিয়ে হেসে বলল, মা দেখো, আজকের দিনে জ্যান্ত লক্ষ্মীগুলোর ইচ্ছে পূরণ হবে না বলো তো? তা বেশ করেছিস কমল। কমলিনীকে আদর করে বললে রীতা দেবী। মা, তুমি আমায় তুই বললে, সো সুইট বলে চকাশ করে চুমু খেয়ে নিল রীতা দেবীর গালে। শাশুড়ি বউয়ের কীর্তি দেখে এগিয়ে এলেন ছোট মাসিও। যা দিদি, ওকে তৈরি কর। শাড়িও তো পরতে জানে না, তো কি আছে, ও যা ভালোবাসে তাই পড়ুক না। কমল শোন, এবারে তোর প্রথম লক্ষ্মী পুজো, পাঁচালিটা তুই পড়বি। ওরে বাবা, কেন এসব আবার? ভয় পেয়ে বলল কমলিনী। প্রায় জোর করে ধরে ঠেলে কমলিনীকে তৈরি হতে পাঠালেন রীতা দেবী। কিছুক্ষণ পর কমলিনীকে শাড়ি পরে নেমে আসতে দেখে যেন ভিড়মি খেলো সবাই। রীতা দেবীর কাছে এসে সিরিয়ালের ভিলেনদের মতো আঁচলটা নাড়িয়ে বলল কমলিনী, হে হে, সবই ইন্টারনেটের কামাল, জয় বাবা ইউটিউব। রীতা দেবী আদর করে বললেন, তুই একটা পাগলি সত্যি। লক্ষ্মী মেয়ে আমার, যেমন লক্ষ্মী ছেলে তেমন লক্ষ্মী মেয়ে। কলার তোলার ভঙ্গিমা করে কমলিনী বলল, থাক থাক, লক্ষ্মীর কপিরাইট তোমার ছেলেরই থাকুক মা, আমি প্যাঁচা হয়েই খুশি। যা ভালো মানুষ ছেলে তোমার, ওকে চালানোর জন্য আমার মতো বাহন দরকার। সোহম পাশ থেকে বলল, প্যাঁচা নয় প্যাঁচা নয়, পেঁচি গো পেঁচি। অনেকদিন পর প্রাণ ভরে হেসে ওঠে বাড়ির সকলে। সিঁড়ির কাছ থেকে ছেলে বৌমাকে চোখ ভরে দেখতে থাকেন রীতা দেবী। মনে মনে মা লক্ষ্মীকে স্মরণ করে বলেন, তুমি যে কোথায় কিভাবে থাকো, সে কি আমাদের মতো পাপি তাপি মানুষের বোঝার সাধ্য আছে মা? তবে ভাগ্যিস কমলিনীর মতো মনের মেয়েরা আজও আসে তোমার মতো ভরসা হয়ে। তাই তো আজও সম্পর্কগুলো বেঁচে থাকে, হয়তো একটু অন্য রূপে, অন্যভাবে। আজকে আমার গল্প পাঠ করার সময় অনেক জোরে চিৎকার করে আমাকে গল্পটা আজকে পাঠ করতে হয়েছে। আপনারা সকলেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আসলে 31 ডিসেম্বর তো, সেই কারণে চারিদিকে একেবারে গান বাজছে। সেই কারণেই আমার এইভাবে বলতে হলো। প্লিজ একটু ম্যানেজ করে নেবেন। আর গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই পরিবারের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনাদের এই বছরটা খুব খুব ভালো কাটুক।